ইসলামাবাদের শারিনা হোটেলে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন ইরানিয়ান স্পিকারের নেতৃত্বাধীন ইরানি ডেলিগেটসদের সাথে পরোক্ষ একটি মিটিংয়ে বসেছে। নানান ধরনের আশঙ্কা মিটিংটা হবে কিনা বা কত দূর পর্যন্ত কি হলো সেই সব সংখ্যা উড়িয়ে দিয়ে আজকে দিনভর বিভিন্ন ধরনের প্রাক যুদ্ধবিরতি আলোচনার অনেকগুলো মিটিং এর পরে এই মিটিংটা অনুষ্ঠিত হচ্ছে আজকে ইসলামাবাদ সন্ধ্যার সময় থেকে। 2 ঘন্টা প্রাথমিক মিটিং পরোক্ষভাবে হয়েছে। তবে আল জাজিরা বলেছে যে বিবিসি বলেছে যে মিটিংটি অ্যাকচুয়ালি পরোক্ষভাবে হলেও পরবর্তীতে প্রত্যক্ষভাবেই পাকিস্তানের প্রতিনিধি দলের সামনে প্রত্যক্ষভাবে আবার নতুন করে হওয়ার কথা রয়েছে। তবে সিএনএন এই বিষয়ে নিশ্চিত করেনি যে কিভাবে হচ্ছে। সিএনএন বলেছে যে আমরা এখনো নিশ্চিত নই মিটিংটি কি পরোক্ষ হওয়ার কথা, কিন্তু প্রত্যক্ষভাবে হচ্ছে কিনা। প্রত্যক্ষভাবে যদি হয় তাহলে মিটিংটির আসলে আরো বেশি সুদূর প্রসারী তাৎপর্য বহন করে। কারণ পরোক্ষ মিটিং এর থেকে প্রত্যক্ষ মিটিং এ চলে যাওয়া মানে হচ্ছে মিটিংটা আশাব্যঞ্জক ফলাফল দিতে যাচ্ছে বলে ধারণা করা হয়। আচ্ছা, এই মিটিং এর আগে শাহবাজ শরীফের সাথে দুই পক্ষই ভিন্ন ভিন্নভাবে আলোচনা করেছে। কিভাবে করেছে? প্রথমে ইরানিয়ান ডেলিগেটসরা আব্বাস আরাকচি পররাষ্ট্রমন্ত্রী, সুপ্রিম প্রতিরক্ষা দপ্তরের প্রধান, তারপরে স্পিকার গালিবাফ, এদের নেতৃত্বে 71 সদস্যের ইরানিয়ান ডেলিগেটস আলোচনা করে। আলোচনাটা কি হয়েছে না হয়েছে এগুলা পাকিস্তান প্রধানমন্ত্রী বা পাকিস্তানের মিডিয়া কেউই প্রকাশ করেনি বা কোনো ধরনের চিন্তাও করেনি যে কি হতে পারে, এটা বলেনি আর কি। মানুষ এখনো বুঝতে পারেনি যে কি হয়েছে অ্যাকচুয়ালি ওখানে। তবে আলোচনার আগে এই ধরনের আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্রের জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন 71 সদস্য মানে জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন কত সদস্য আমরা জানি না এখনো, ইউএস এর সদস্যের সংখ্যা কত সেটা এখনো কোনো সংবাদ মাধ্যমে পাওয়া যায়নি বা কোনো সূত্র থেকে পাইনি। তবে তারা কথা বলেছে শাহবাজ শরীফের সাথে। এরপরে মিটিং এর আগে মিটিং প্লেস শারিনা হোটেলেই ইরানিয়ান ডেলিগেটসরা নিজেদের মধ্যে একটি আলোচনা সেরে নেন। তারপর শুরু হয় আলোচনা। 2 ঘন্টা ব্যাপী আলোচনার পরে সেটা পরোক্ষই হয়েছে, এটা ধরে নিলাম। ডিনারের বিরতি ছিল, ডিনারের বিরতির পরে আবারও আলোচনা শুরু হয়েছে। এখন আলোচনাটা চলছে যতটুকু সময় খবর পেলাম। তবে এর মধ্যে কিছু ইন্টারেস্টিং নিউজ হয়েছে। ইন্টারেস্টিং নিউজ হচ্ছে যে আমেরিকার নৌবাহিনী নেভি তারা হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এই মর্মে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করেছিলেন, বলছেন যে অন্য কেউ সাহস পায়নি বলে আমরাই হরমুজ প্রণালী সাফ করার দায়িত্ব নিচ্ছি। আবার কিছু মিডিয়াতে খবর এসেছে যে হরমুজ প্রণালীতে কিছু নৌবাহিনীর জাহাজ ঢুকেছে। তবে ইরান এটাকে নাকচ করে দিয়ে বলেছে না, আমেরিকান নেভির কোনো জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেনি। এটা ইরানের থেকে তথ্য পাওয়া। এগুলো কিন্তু অনেক টুইস্ট সৃষ্টি করেছে যে হরমুজ প্রণালীতে মাইন অপসারণের জন্য জাহাজ ঢুকে পড়েছে। এই খবরটা কিন্তু একটু আলোচনার মধ্যে কোনো প্রভাব ফেলতে পারে কিনা এটা নিয়ে কারোর সংকোচ ছিল বা সন্দেহ ছিল। তারপর আরেকটা বিষয়, ডোনাল্ড ট্রাম্প তার স্বভাবসুলভভাবে ডিলটাকে তাদের দিকে নেওয়ার জন্যই হয়তো কিনা জানি না, এটা আপনারা বুঝে নিবেন, বলেছে যে যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে ইরান ধ্বংসের সম্মুখীন হবে। যেটা বলেন উনি সেটাই বলেছেন টুইট করে। এগুলো দিয়া বাহ্যিক একটা চাপ সৃষ্টি করার কিন্তু ইরান তার 10 দফা যে কন্ডিশন, এই কন্ডিশন থেকে এক চুলও এখন পর্যন্ত নড়েনি, এটা শুনেছি। আবার ইরানের যে জব্দকৃত অর্থ ছাড় দেওয়ার ব্যাপারে ইরান যেটা দাবি করছে যে ছাড় দেওয়ার ব্যাপারে আমেরিকা নমনীয় হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র আবার এটাকে নাকচ করে দিয়েছে। এখন এই আলোচনাটাকে ঘিরে নানামুখী কথাবার্তার বাজারে চাউর হচ্ছে। আসলে এটার ফলাফল অ্যাকচুয়ালি কি, এটা কি সাকসেসফুল হতে যাচ্ছে কিনা বা এটা দিয়ে আসলে ভবিষ্যতে কোনো আশাবাদী হওয়ার মতো কিছু হচ্ছে কিনা
সেটা জানা যাবে তখনই যখন উভয় পক্ষ একটা যৌথ বিবৃতি দেবে এবং ওইটার উপর ভিত্তি করে কিছু আসলে আলোচনার পরে মিডিয়াতে অনেক কিছু আসে না, আমাদের কিন্তু মিডিয়ার বাইরেও অনেক কিছু থাকে। কূটনীতিটা এমন, ইন্টারন্যাশনাল পলিটিক্স বা দেশের সাথে দেশের কূটনীতিটা এমন যে এখানে অনেক ঘটনাই থাকে যে আলোচনা আসলে সম্মুখে সবসময় আগে আগে চলে আসে না, ঘটনাগুলো ঘটার পরে মানুষ জানতে পারে। আলোচনাটাতে এই পর্যন্ত এটুক বলা যায় যে ইরান একটা আলোচনাটাকে প্রথমেই একটা কথা দিয়ে শুরু করেছে যে না, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে পরিপূর্ণভাবে অবিশ্বাস দিয়ে শুরু করছি এই আলোচনা। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পুরনো যতগুলো মিটিং হয়েছে সেই কথাগুলো রাখেনি এবং তারা আমাদের উপরে অতর্কিত অনেক হামলা করেছে, যেটা আমাদের আলোচনার ভানের, আলোচনার অভিনয় বা আলোচনার ভূমিতা বলে আমাদের কাছে মনে হয়েছে। তাই এখনকার এই সময়ে ইরানিরা অতিমাত্রায় সতর্ক যে আলোচনাটা কি হতে পারে না হতে পারে, এটা নিয়ে তারা কন্ডিশনের উপরে তাদের ডিপেন্ড করে। কিন্তু আমার মনে হয় যে আমেরিকাও কিছু ছাড় দেওয়ার জন্য প্রস্তুত আছে বলে কিন্তু মিটিংটা হচ্ছে, আদারওয়াইজ মিটিংটা এই পর্যন্ত আসতো না। এর মধ্যে শাহবাজ শরীফ জাতির উদ্দেশ্যে একটি ভাষণে বলেছেন তার দেশবাসীকে যে আপনারা দোয়া করেন যেন মিটিংটা সাকসেসফুল হয়। এই দোয়া করার জন্য উনি অনুরোধ করেছেন তার দেশবাসীকে। এখন দেশবাসী তো দোয়া করছেই, আসলে পুরো পৃথিবীর মানুষই দোয়া করছে। অবশ্য 90% মানুষ পাকিস্তানের যে রেটিং ছিল পাকিস্তান সম্পর্কে নেগেটিভ রেটিং, 90% মানুষ পাকিস্তানকে নেগেটিভ রেটিং দিত, এখন সেটা পজিটিভ হয়েছে 70%। এই মিটিংটা আয়োজন করতে পেরে পাকিস্তান কিন্তু ভারতের সাথে কূটনীতিতে একটু এগিয়ে গেল, এটাও কিন্তু সত্যিকার অর্থে বলা যায়। তবে হ্যাঁ, যদি সাকসেসফুল হতে পারে তাহলে পুরোটাই অনেকটা আগে যেতে পারবে, আর যদি ব্যর্থ হয় তাহলে এটা কোনো কাজেই আসবে না, এটা অনর্থক একটা আলোচনায় বলে ধরে নেওয়া যাবে, এটার মধ্যে কোনো বেনিফিট পাকিস্তান পাবে না। এই হচ্ছে বিষয়ে আলোচনার যে কোনো মুহূর্তে একটা খবর আসতে পারে আলোচনায় কি হলো, এই খবরটার জন্যই অ্যাকচুয়ালি আমরা অপেক্ষা করছি। দেখা যাক মিটিংটা যদি সাকসেসফুল হয় তাহলে বিশ্ব কিন্তু একটা বিরাট হাঙ্গামা থেকে বেঁচে গেল। কারণ আমরা কিন্তু দেখেন আহ, এই তেল নির্ভর অর্থনীতির উপর থেকে বিরাট তেল নির্ভর যে অর্থনীতি, এই পুরো বিশ্বের যে ব্যবস্থা সেটার জন্য বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছে। ওদিকে আবার ট্রাম্প আরো একটা কথা বলেছে যে আমার ইউএস এর দিকে শত শত হাজার হাজার খালি ড্রাম আসছে, তেলের ট্যাঙ্কার আসছে যাতে তেলটা ভরে নিতে। আমাদের তেল ডিজেল সুইট মোর দেন আদার কান্ট্রিজ, অন্যান্য যে কোনো কান্ট্রি থেকে আমাদের সুইট বেশি, আমাদের তেলের মান ভালো, আমরা মজুদ অনেক বেশি, আমাদের বরং এই যুদ্ধটাতে লাভবান হয়েছে। মানে হি ওয়ান্টস টু বোস্ট অফ হিজ ওন কান্ট্রিম্যান। সে তার গ্রাম তার যে দেশের মানুষজন আছে সবাইকে হয়তো চাঙ্গা রাখার জন্য, মানে এটা কথাটা সত্য আছে, হ্যাঁ, তার মজুদ অনেক বেশি, সেজন্যই তো সে সুপার পাওয়ার। তার সামরিক শক্তি, তার অর্থনৈতিক শক্তি, তার তেলের মজুদ বিশ্ব ব্যবস্থাকে টনক নড়িয়ে দেওয়ার মতন অবস্থায় যে যাই বলুক না কেন এখন পর্যন্ত আছে ডোনাল্ড ট্রাম্প, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার এই বাগাড়ম্বরটা মানে মিটিংটাকে বা আলোচনা প্রত্যেকটা তার বাগাড়ম্বরের পেছনে একটা কারণ থাকে। যতই মানুষ তাকে পাগলামি করুক বা পাগলামি করে সেই বলে, এটা অ্যাকচুয়ালি বিষয় না। বিষয়টা হচ্ছে তার বাগাড়ম্বরের ভিতরে একটা পয়েন্ট থাকে। এটা নট এ ভেরি ফেক ডিল, এটা খুব সিম্পল কোনো ইস্যু না। তার কথার ভিতরে সাজানো থাকে অনেক ধরনের তত্ত্ব। আবার এর মধ্যে একটা খবর বের হয়েছে যে চায়না এই যুদ্ধবিরতির ফাঁকে ইরানকে তৃতীয় দেশের মাধ্যমে অস্ত্র সরবরাহ করছে। এটা মার্কিন গোয়েন্দা সংস্থা একটি রিপোর্টে আজকেই প্রকাশ করেছে যে চায়না এই সুযোগটা নিচ্ছে। আসলে যে যার মতন করে পৃথিবীর সবাই কিন্তু খেলোয়াড়, পৃথিবীর সবগুলো দেশই খেলোয়াড়, তারা যে যার মতন করে সুযোগ নিবে। এখানে কেউ বসেনি আলোচনার জন্য, কিন্তু 10 দিন মানে কিন্তু 10 দিন আরো কাজ বেশি সবগুলো দেশের। ইসরায়েল যে বসে আছে, ইসরায়েল যে আলোচনায় নেই, আপনারা যদি মনে করেন বা আমরা যদি মনে করি যে বসে আছে, আমরা যারাই মনে করবো এটা ভুল। ইসরায়েল একদমই বসে নেই, ইসরায়েল তার কাজটি সঠিকভাবে করে যাচ্ছে, তার যেটা যেটা করা দরকার। হয়তো আলোচনার মধ্যে একটা জিনিস আসছে যে ইসরায়েলের বৈরুত, লেবাননের বৈরুতটাকে ইসরায়েল এখন হামলা থেকে দূরে রাখবে। খুব সম্ভবত লেবাননের দক্ষিণাঞ্চল হিজবুল্লাহর যেসব অঞ্চলে স্ট্রং হোল্ড, ওই সব জায়গাতেই এখন লেবাননকে হামলা করতে পারে ইসরায়েল। এটা মনে হয় আলোচনায় একটা একটু একটু স্যাক্রিফাইস ইসরায়েলের জন্য করতে হবে ইরানকে।
এটুকু সুযোগ না দিলে ট্রাম্প আবার নেতানিয়াহুকে মানাতে পারছে না, বিবিকে মানাতে পারছে না। খুব ভেজালে আছে পুরা রাষ্ট্রনায়করা। আসলে সিদ্ধান্তটা একটা ডিল হওয়াটা এত সহজ না। তবে জেডি ভেন্স আন্তর্জাতিক এইসব নেগোসিয়েশনের জন্য আগে থেকে অনেক পারদর্শী কোনো কূটনীতিক না। এটার এই মধ্যপ্রাচ্য বিষয়ক সবকিছুর ব্যাপারে স্টিভ উইটকফি ছিল আমেরিকার মেইন নেগোসিয়েটর। বাট এখন জেডি ভেন্স এটার মধ্যে এসে মার্কো রুবিওকেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প পাঠায়নি। এটার মানে হচ্ছে যে ইরানের সাথে এই ডিলটা দীর্ঘ সময় পরে সর্বোচ্চ পর্যায়ে মিটিং, এটা এই আজকে হলো প্রায় অর্ধ শতাব্দী পরে এই মিটিংটা হলো, যেটা ইরানের সাথে ইউএস এর সর্বোচ্চ পর্যায়ের সাথে ইরানের সর্বোচ্চ পর্যায়ের একটা মিটিং হচ্ছে। এখানে জেডি ভেন্স ভাইস প্রেসিডেন্ট হিসেবে গেছেন, এরকম কখনো হতে দেখা যায়নি আমেরিকার ইতিহাসে। ইরানের ইতিহাসেও এত বড় আব্বাস আরাকচি পর্যন্ত ছিল, স্পিকার পর্যন্ত আসেনি। আব্বাস আরাকচি, আলী লারিজানি এরা ছিলেন নেগোসিয়েটর। আলী লারিজানি মারা গেছেন ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায়, ইউএস এর ক্ষেপণাস্ত্র হামলায়। তার মারা যাওয়ার পরে এখন পরিস্থিতিটা আসলে এখন নেগোসিয়েশনের জন্য যে ইরানের লিডার কমে গেছে এটাও বলা যাবে না, তাদের ঝানু কূটনীতিকরাই কিন্তু গেছে পাকিস্তান। সারিনাতে তাদের মিটিংটা চলমান আছে। মিটিং এর নিউজটা হয়তো আমরা আগামী ৬-৭ ঘন্টা বা ১২ ঘন্টা পরে জানতে পারবো। একটা প্রতিক্রিয়া সব পক্ষ থেকেই জানানো হবে হয়তো। যদি প্রতিক্রিয়াটা নেগেটিভ হয় তাহলে খুব দ্রুত আমরা জেনে যাব। আর যদি প্রতিক্রিয়াটা পজিটিভিটির দিকে থাকে তাহলে হয়তো আরো কিছুটা সময় লাগতে পারে তাদের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়ার জন্য। বন্ধুরা, আমরা অপেক্ষা করছি আপনাদের মতনই। দেখা যাক আসলে তারা আমাদেরকে কি হতাশ করেন কিনা। আমরা চাই যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। শান্তির পক্ষেই আমরা অবস্থান করছি, আমাদের সবসময়ের অবস্থান। দুই পক্ষ মানে সবগুলো পক্ষ যুদ্ধের সাথে যারা সংশ্লিষ্ট তারা যেন বুঝতে পারে যে যুদ্ধটা পৃথিবীর জন্য ধ্বংসাত্মক। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আবার কথা হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে অনেক খুশি হব। লাইক কমেন্ট দিয়ে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। অবশ্যই কোথায় কোথায় আপনারা কি জানতে চান, কোন বিষয়ে আপনাদের আরো জানার আছে, জানতে চাইলে আমার সাথে কমেন্টে লিখে জানাবেন। আমি আপনাদেরকে সেই মতন জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম আবার।